নমস্কার, আপনাদের সঙ্গে আমি রয়েছি রূপা। সাফ কথায় যে বিষয় আজকে আমরা আলোচনা করব, কেউ বলে জনজাতি, কেউ বলে আদিবাসী, আবার কেউ বলে তিপ্রাসা। কিন্তু এই সব নামের আড়ালে লুকিয়ে আছে একটাই বাস্তবতা, একটাই শব্দ, বঞ্চনা। ত্রিপুরার কথা বলছি আমরা। ত্রিপুরার মোট জনসংখ্যার প্রায় 1/3 মানুষ 20টি জনজাতি অংশে বিভক্ত রয়েছে। তবুও তাদের জীবনের গল্প যেন একটাই, পিছিয়ে পড়া উন্নয়নের পথে অধিকারহীনতার দীর্ঘশ্বাসে। স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেছে, তারপরেও পাহাড়ে এখনো পানীয় জলের হাহাকার, ভাষা, জমি, শিক্ষা আর কর্মসংস্থানের অভাব আজও একেবারে দগদগে বাস্তব। বহু প্রতিশ্রুতি, বহু দল, বহু আন্দোলনের পরও প্রশ্ন একটাই, এই পাহাড়ের মানুষ কবে পাবে তাদের ন্যায্য অধিকার? নতুন আশার প্রতীক হয়ে এসেছিল তিপ্রাসা অ্যাকর্ড, কিন্তু কাগজের সেই চুক্তি কি বাস্তবে কোনো পরিবর্তন আনতে পেরেছে, উঠছে প্রশ্ন। নাকি এটিও শুধু আরেকটি রাজনৈতিক প্রতিশ্রুতির একেবারে মোড়কে বাঁধা বিভ্রম? আগামীকাল ত্রিপুরা বন্ধের প্রেক্ষাপটে ত্রিপুরা বন্ধ রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে এবং তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা ইতিমধ্যে বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। 8 দফায় তাদের এই বন্ধ কর্মসূচি, তা নিয়ে একটি প্রতিবেদন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব। 23 অক্টোবর ত্রিপুরা জুড়ে বন্ধ। 8 দফা দাবির ভিত্তিতেই এই বন্ধের ডাক। বন্ধ চলবে টানা 24 ঘন্টা। 23 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার 8 দফার দাবিতে রাজ্য জুড়ে বন্ধ ত্রিপুরা সিভিল সোসাইটি। বন্ধের নেতৃত্বে তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ সরকারকে তুলোধনা তিপ্রামথার। ফের জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি তিপ্রামথার। না, মহারাজ যেটা বলছেন যে ঠিক আছে, এটা আমরা চিন্তা ভাবনা করেছি। কারণ সরকারের অংশীদার হয়ে যদি আমরা চুক্তি করার পরেও এবং আমাদের অধিকার যদি না পাই, তাহলে আমরা সরকারের থেকে কি লাভ? কেন আমরা সরকারে থাকব? আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করব, সম্পূর্ণ করব। এই প্রতিশ্রুতি দিয়ে তো আমাদের লিখিত এগ্রিমেন্ট হয়েছে। যদি সরকার যদি না করে চলে, সেই সরকার আমরা কেন থাকব? এবং সেটা বেশি দিন আর থাকবে না মনে হয়। আমরা সরকার থেকে বেরিয়ে যেতে পারি। 8 দফা দাবির ভিত্তিতেই এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, রাজ্যের প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প, বিএসএফ ও অসম রাইফেলসের জওয়ানদের সমন্বয়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন, ত্রিপুরার এডিসি এলাকায় ইনার লাইন পারমিট অর্থাৎ আইএলপির ব্যবস্থা কার্যকর করা, ত্রিপাক্ষিক তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়ন করা। তা আমাদের দাবি হলো প্রথমে ইলিগাল মাইগ্রেন্ট, বেআইনি অনুপ্রবেশ, তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে এবং যা কেন্দ্রীয় নির্দেশনা আছে। এখানে রাজ্য সরকার বলছেন যে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের যারা বাংলাদেশ থেকে আছে তাদেরকে থাকার জন্য এখানে ব্যবস্থা করা হবে। কথা হচ্ছে কি, যারা আছেন তারা নাগরিকত্ব পাওয়ার জন্য যেটা সিএর অনলাইনে যেটা অ্যাপ্লাই করার জন্য এখন পর্যন্ত কিন্তু তারা কেউই করেনি। এটা বিধানসভাতে আমরা কোয়েশন দিয়েছিল এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন এই পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি। আমার কথা হচ্ছে, যারা এখানে অবৈধভাবে বসবাস করছে, সে যেই হোক, যদি সরকারে আইনে যদি থাকে সেটা করুক, কিন্তু সরকারটা কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে না। এখানে বস্তি করে আছে, এখানে অনেকে এখানে রিক্সা চালাচ্ছে, টেম্পো চালাচ্ছে, তাদেরকে তো চেক করা হচ্ছে না। প্রতিদিন এখানে বেআইনি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। তারপরে যে নিউজ পেপারে আমি দেখলাম, যে সেন্দন পত্রিকাতে আমি দেখলাম যে 24 জন বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে। এখন এডিসি এলাকায় তো আপনার বেআইনি অনুপ্রবেশ করে যারা আছে তাদেরকে তো এখানে থাকতে পারে না, সেখানে তো রাজ্য সরকার কিছু করছে না। তাহলে আমাদের কথা হইল কি, যে বেআইনি অনুপ্রবেশকারীর জন্য আমরা সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু হয়ে গেছে, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, আমাদের পলিটিক্যাল পাওয়ার ছিনিয়ে নিয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার ছিনিয়ে নিয়েছে। সেই জন্য আমরা মেন দাবিতে আমরা ইলিগাল মাইগ্রেন্টকে আইনত ভারতের যে সংবিধানের যেটা আইন আছে সেই মোতাবেক তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য আমরা দাবি করছি, জানাচ্ছি আর কি। এখন প্রশ্ন উঠছে, জোট সরকারের থেকেও কেন এই বন্ধ তিপ্রামথার? না, আমরা সরকারের থেকেও আমরা সরকারকে অনেকবার দাবি জানিয়েছি। আপনারা দেখছেন চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের দেখা হয়েছে, মহারাজ অনেকবার দেখা করেছেন, কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের দেখা হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে, কিন্তু এখানে কোনো ইমপ্লিমেন্ট আমরা দেখছি না। আজকে 18 মাস 1.5 বছর হয়ে গেল চুক্তির, কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না?
প্রশ্ন সেটাই। এখন গভর্নমেন্ট বলুক তারা চুক্তি করার পরেও কি রাজ্য কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা চুক্তি করার পর কেন ইমপ্লিমেন্ট করতে পারছে না, বাধা কোথায়? এই কথাটা সরকার তরফ থেকে ওনারা পরিষ্কার করুক, জনগণকে বলুক। জনগণকে ওরা স্পষ্ট করার পরে তো আর আমাদেরকে আন্দোলন করতে হবে না। যদি ইমপ্লিমেন্ট যদি করতো, আজকে আমাদেরকে এই বন্ধে যেতে হতো না, মানুষকে দুর্ভোগ পোহাতে হতো না। এদিকে বন্ধ ঘোষণার প্রেক্ষিতে স্বাভাবিক কাজকর্ম চালু রাখার নির্দেশ রাজ্য সরকারের। বিপাকে সরকারি দফতর ও সরকার অধিগৃহীত সংস্থাগুলির কর্মচারীরা। ত্রিপুরা থেকে ভূপাল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ লাইভ বাংলা। আজকের আলোচনা শুরু করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিজেপি প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। রেবতী দি, নিউজ লাইভ বাংলার আজকের এই বিশেষ আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। রেবতী বেশ মাফ করবেন, ক্ষমা করবেন দাদা। রেবতী বাবু, যে বিষয়টি উঠে আসছে এই মুহূর্তে, যে এই যে একটা রাজনৈতিক তোলপাড় সৃষ্টি হয়েছে ত্রিপুরার রাজ্যে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিপ্রা মথার যে নেতা রয়েছেন, বিধায়ক রয়েছেন, তিনি বলছেন, রঞ্জিত দেববর্মা বলছেন, তার নেতৃত্বে ত্রিপুরা সিভিল সোসাইটি কিন্তু 24 ঘন্টার বন্ধ ডেকেছে আগামীকাল, এবং তাদের 8টি দাবি রয়েছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু হুমকিও দিচ্ছেন শরিক জোট, অর্থাৎ তারা যে শরিক জোটে রয়েছেন সেটা কিন্তু প্রত্যাহার করার, সেই সমর্থন প্রত্যাহারের হুমকি দিচ্ছেন। পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? এই প্রশ্ন আমাকে করছেন তো, না? হ্যাঁ, আপনাকে ভোট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঞ্জিত বাবুর নেতৃত্বে যেটা সিভিল সোসাইটির নাম দিয়ে যে আন্দোলন আগামীকাল কয়েকদিন ধরেই চলছে, আগামীকাল বন্ধ দেখেছে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাবাসী। আসলে রঞ্জিত বাবু তো এমএলএ আমাদের একটা ত্রিপুরা মথা পার্টির, এবং ওনার নেতৃত্বে এটা হচ্ছে। তো সার্বিক কারণে নামটা শুধু দেওয়া হয়েছে সিভিল সোসাইটি, কিন্তু আখিরে এটা আমাদের আমি বলবো ত্রিপুরা মথার নেতৃত্বে হচ্ছে। এবং যে কয়েকটা দাবি আপনি বলেছেন, 8টা দাবি, আমিও বিভিন্ন মিডিয়াতে দেখেছি, এবং রঞ্জিত বাবু যেটা ওনার ফেসবুকে উনি পোস্ট করেছেন সেটা আমি দেখেছি। তো কাজেই এই যে 7-8টা বিষয়ে যে ইয়েটা করা, দাবি করে বন্ধ ডাকা, আমি মনে করি এই পার্টি আমাদের সঙ্গে সরকারে আছে, কেন্দ্রের সঙ্গেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন ব্যাপারে। তো সরকারের থেকে এভাবে বন্ধ ডাকা কোনো দাবি পূরণের জন্য আমি বলবো এটা ঠিক হয়নি। অন্তত ওনার নেতৃত্বে সিভিল সোসাইটি যদি হতো তাহলে একেবারেই মানে উনি না গিয়ে অন্যান্যরা যদি করতো, যারা সিভিলিয়ান, তো তাহলে আমি মানতাম যে এটা সাধারণ মানুষের দাবি, সাধারণ মানুষের আন্দোলন। কিন্তু যেহেতু মথার নেতৃত্ব, উনি এমএলএ, উনি নেতৃত্ব দিচ্ছেন, তো স্বাভাবিক কারণে এটা মথার নেতৃত্বে হচ্ছে বলে আমরা ধরে নেব। তো জুট সরকার যেহেতু আমাদের চলছে, তো জুট ধর্ম পালন করা ওনার অত্যন্ত দরকার বলে আমি মনে করি, কারণ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের সমস্ত সমস্যার সমাধান আমরা করে থাকি। এবং যে 7-8টা দাবি উনি রেখেছেন তার মধ্যে আমি দেখেছি যে প্রথম হচ্ছে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করা, তারপরে প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প করা, হ্যাঁ, তারপরে উনি এসটি সার্টিফিকেট ইস্যুতে কিছু বলেছেন হয়তোবা, তারপরে এডিসি এলাকায় ইনার লাইন পারমিট ব্যবস্থা করা, ইনার লাইন পারমিট ইত্যাদি। হ্যাঁ, এবং ত্রিপাক্ষিক তিপ্রাসা চুক্তি দ্রুত বাস্তবায়ন করা। হ্যাঁ, এরকম 6-7টা বিষয় আমি দেখেছি ওনার ফেসবুকে। তো আমি প্রথমে বলবো যেটা আমাদের কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে আমাদের পুরো দেশের মধ্যেই বেআইনি যাতে অনুপ্রবেশ বন্ধ করা যায়, তার জন্যই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজটা চলছে। যেমন আমরা মাঝখানে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে সিএএ আমরা করেছি। এই বিলের এবং আইনের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের মধ্যে আর কোনো দিন যাতে অনুপ্রবেশ না হয়।
এবং এর আগে যারা বেআইনিভাবে এসছিল বা আইনিভাবে এসছিল তারা দীর্ঘদিন ভারতবর্ষে অবস্থান করছে, যেহেতু তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়ে গেছে। তো একটা যেটা 2014 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছিল, সেটা বাড়িয়ে এখন করা হয়েছে 2024-এর 31শে ডিসেম্বর, সম্ভবত 31শে ডিসেম্বর। হ্যাঁ, তো তার মধ্যে যারা আইনের পথে দেশের সরকারের অনুমতি নিয়ে আমাদের এই রাজ্যে বা দেশে আছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া যায়। এবং এরপরে যারা আসবে বেআইনিভাবে, তাদেরকে কোনো মতেই রেহাই দেওয়া হবে না। তার জন্য পুরো দেশের মধ্যে বিজেপি সরকারের নেতৃত্বে এই কাজটা চলছে। এবং এই রাজ্যেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যেই অ্যাকশন কমিটি করা হয়েছে। পুলিশ অফিসার থেকে শুরু করে অনেক সেখানে ডিপার্টমেন্টকে ইনভলভ করে আমাদের ডক্টর মানিক সাহা, আমাদের মুখ্যমন্ত্রী, এই কাজটা হাতে নিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। এবং ইতিমধ্যে আমাদের রাজ্য থেকে অনেক যারা রোহিঙ্গা বা বিভিন্ন যে আসছে খবরের ইয়েতে, তাদেরকে আটক করে আইনের পথে তাদেরকে মানে পুষবেকও করা হয়েছে। মানে আপনি বলতে চাইছেন যে 8টি দফা দাবি রয়েছে রঞ্জিত বাবুর তরফ থেকে, রঞ্জিত বাবু অর্থাৎ ত্রিপুরা সিভিল সোসাইটির তরফ থেকে, সে জায়গায় দাঁড়িয়ে সমস্ত যে দাবিগুলো আছে সমস্ত কিছু কি কার্যকর হয়েছে? অর্থাৎ যে ত্রিপুরাসা অ্যাকর্ডের কথা বলা হচ্ছে, তার আওতায় যে ধরনের বিষয়গুলো রয়েছে, সেগুলো কি যথাযোগ্যভাবে একেবারে বাস্তবায়ন করা হয়েছে? অবশ্যই কাজ করা হচ্ছে, যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত এটা, তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্য সরকারও সেটা মানছে, মেনেই কাজ করছে। এবং এই জন্যই আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রপত্রিকায় ইতিমধ্যে রোহিঙ্গা বিভিন্ন যারা বেআইনিভাবে আমাদের এই রাজ্যে প্রবেশ করেছে সীমান্ত পেরিয়ে, তাদেরকে পুষব্যাক করা হয়েছে, অনেকেই বিচারাধীন আছে। তো সেটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দেখছে। আর ওনার কিছু কিছু বক্তব্য, যেটা যে এসটি সার্টিফিকেট, এই বিষয়ে আমি বলবো যে ওটা তো আসলে আমি দেখছি যে মথার যে নেতৃত্বরা এই দাবি তুলছেন, মথার নেতৃত্বদের অনেক ছেলে মেয়ের বিয়েও কিন্তু এরকম হয়েছে। আমি যতটুকু জানি, আমাদের শুনেছি অনিমেষ দেববর্মা যিনি মন্ত্রী, ওনার দুই বোন অন্য সম্প্রদায়ের সঙ্গে বিয়ে হয়েছে। এবং আমাদের এরকম অনেকে আছেন, তাদের মেয়েরা অন্য সম্প্রদায়ের সঙ্গে বিয়ে হয়েছে। তো আগে নিজের বাড়িতে যে সমস্যা হচ্ছে সেটা দেখা দরকার তাদের। এবং এখানে একটা কথা বলি, আমি দীর্ঘদিন রাজনীতিতে এবং তার বাইরে আমি সামাজিক সংস্থায়ও কাজ করেছি। আমাদের ত্রিপুরা রাজ্যে একসময় এই এসসি বা এসটি সার্টিফিকেট নিয়ে যেটা ঝামেলা, 90-র দশক থেকে 2000 ওইরকম অনেক ছিল। এবং ওইগুলি আগের থেকে চলছে। সরকার এরকম অনেক বিষয়গুলি অনেক সময় ডিপার্টমেন্টের মাধ্যমেও বিচার হয়েছে, হচ্ছে, তার দেখা হচ্ছে। এবং রাজ্য সরকার, আমাদের সরকারও সেটা দেখছে। তো কাজে এই দাবি করে মানে শুধু শুধু আন্দোলন, এটা ঠিক না। এবং যদি অন্য সম্প্রদায়ের সঙ্গে বিয়ে হওয়ার পরে যদি সার্টিফিকেট বাদ দিতে হয়, তাহলে তো আমি যদি এমন উদাহরণ দিই এবং নাম যদি নিতে থাকি, তাহলে রঞ্জিত বাবুরা কিন্তু আমাকে আবার অনেক কিছু বলবেন। বাবু, এরকম অনেক বড় বড় মানুষ আছে। হ্যাঁ, পাহাড় যারা পাহাড়ে রয়েছে, তাদের কি উন্নয়ন হয়েছে? যে ছবিগুলো আমরাও দেখিয়েছি কিছুদিন ধরেই, সেখানে কিন্তু কি আদৌ উন্নয়ন হয়েছে? অবশ্যই উন্নয়ন হয়েছে। আমি যদি বলি, আমাদের এই উন্নয়নের আসলে মাপকাঠি আমরা কিভাবে আমরা করব, সেটা বিচার করব। আমি যদি বলি, আমরা উন্নয়নের মাপকাঠি যদি দেখি, আমাদের যে পরিকাঠামোগত উন্নয়ন, সেটা যদি আমরা উদাহরণ দিই, সড়ক যোগাযোগ কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা অনেক অগ্রগতি লাভ করেছি। রেল হোক, সড়ক হোক বা বিমান পরিষেবা হোক, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের যে মৌলিক চাহিদাগুলি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়, পানীয় জলের ব্যবস্থার কথা বলুন, বিভিন্ন এরকম শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, এইগুলি মানে এগুলিতে আমরা এই গত 6-7 বছরে কিন্তু অনেক আমরা কাজ করেছি। যেখানে বিশুদ্ধ পানীয় জলের জন্য আমাদের
আমরা দেখেছি আমাদের সরকার আসার পরে 30% 35% বাড়িঘরে কিন্তু বেশ। কানেকশন ছিল না, সেটা অর্থাৎ আমরা এখন আপনাদের সরকার কাজ করেছে। এই 75, মুহূর্তে 80 একেবারে আপনাকে আমি যদি থামাবো। বলি। এই মুহূর্তে রেবতী বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন তীব্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। রঞ্জিত বাবুকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে। রঞ্জিত বাবু, নিউজ লাইভ বাংলার আজকের এই বিশেষ অনুষ্ঠান সাফ কথা আপনাকেও স্বাগত জানাচ্ছি। রঞ্জিত বাবুর অডিওটা যদি একটু ঠিক করা হয়। রঞ্জিত বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বেশ। রঞ্জিত বাবু ইতিমধ্যে আমাদের সঙ্গে কথা বলছিলেন, বিজেপি প্রাক্তন সাংসদ রেবতী বাবু আমাদের সঙ্গে রয়েছেন। তাকেও বিশেষ আমি কিছু প্রশ্ন করেছি, সেগুলো বিষয়ে আমি পরে আসছি। প্রথমে আপনাকে যে প্রশ্নটা আমি করব, আপনারা আগামীকাল বন্ধ ডেকেছেন, 24 ঘন্টা বন্ধ আপনারা ডেকেছেন। 8টি দফা আপনাদের রয়েছে, 8টি দাবি রয়েছে। সেই দাবিগুলো পূরণের জন্য আপনারা আগামীকাল 24 ঘন্টার বন্ধ ডেকেছেন। অর্থাৎ যে বিষয়টি উঠে আসছে, আপনার কাছে প্রথমে আসবো তিপ্রাসা একর্ড নিয়ে। এই যে ত্রিপাক্ষিক চুক্তি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি, কোনো না কোনো জায়গা থেকে প্রশ্নটা উঠছে। এছাড়া আপনাদের 8 দফা দাবিও মানা হচ্ছে না, এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে সরকারের সঙ্গে আপনারা জোট বেঁধে রয়েছেন, শরিক দল আপনারা, সে জায়গায় দাঁড়িয়ে আপনারা কেন আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান বের করছেন না? পাশাপাশি কিছুক্ষণ আগে রেবতীবাবু বলছিলেন আপনাদের যে সমস্ত যে চুক্তিগুলো ছিল, যে তিপ্রাসা একর্ডের আন্ডারে ছিল, সেগুলো নাকি মোটামুটি সব কিছুই বাস্তবায়িত হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সমস্যাটা ঠিক কোথায়? আমি বলবো রেবতী বাবু, তিপ্রাসা যে চুক্তিটা হয়েছে উনি কিছুই জানেন না। এই বিষয়ে ওনাকে আরো পড়তে হবে। আমাদের চুক্তির যে সাবজেক্টটা উনি পড়ে নিলে ভালো হবে। কোন বিষয়টা উনি বলেছেন, কোনটা বাস্তবায়ন হয়েছে। ল্যান্ড রাইটসের কথা বলা হয়েছে। 2022-এ আমরা কাউন্সিল থেকে একটা বিল পাস করে পাঠিয়ে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত সেটা অনুমোদন হয়নি, রাজ্যপালের কাছে পাঠানো হচ্ছে না। পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে, কি করেছে? পলিটিক্যাল রাইটসের কথা, কালচার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, কি করেছে কালচার ডেভেলপমেন্টের ব্যাপারে? আর ইলিগাল মাইগ্রেন্টের ইস্যুটার ব্যাপারে উনি বলুক না কি করেছেন। কেন্দ্র সরকার দিক নির্দেশনা দেওয়ার পরেও কেন ত্রিপুরায় কার্যকরী হচ্ছে না? আসামে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, গুজরাটে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, হরিয়ানায় হচ্ছে, ত্রিপুরায় কেন হচ্ছে না? এই ব্যাপারটা উনি বলুক না, ওনাকে বলতে দেন। স্পষ্ট ইয়ে করো, কোন কোন ত্রিপুরার সঙ্গে যে অ্যাকর্ডটা হয়েছে, কোন কোন বিষয়টা ইমপ্লিমেন্ট হয়েছে উনি বলুক, স্পষ্ট করে বলুক। বেশ বেশ, আমি আবার রেবতী বাবুর কাছে যাব। কেন চুপ করে রয়েছে? রেবতী বাবু, আপনার কাছ থেকে আবারও জানতে চাইব, প্রশ্ন তুলেছেন রঞ্জিত বাবু। আমি ওনার বক্তব্য শুনেছি। আমি একটা জিনিস আমি আপনাকেও ক্লিয়ার করতে চাই, যে আপনি বলেছিলেন যে এই যে বেআইনি যে অনুপ্রবেশ, এই ব্যাপারে প্রশ্ন করেছেন, আর ত্রিপুরাতে উন্নয়ন হচ্ছে কিনা তার জবাব আমি দিচ্ছিলাম। আমি কিন্তু এগ্রিমেন্ট নিয়ে আমি এখনো বলিনি। না, আমি বলেছিলাম আপনাকে, যেটা রঞ্জিত বাবু, তিপ্রাসার একর্ড নিয়ে আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, যেটা নাকি চুক্তি হয়েছিল তিপ্রাসা একর্ড নিয়ে। হ্যাঁ, তিপ্রাসা একর্ড নিয়ে কিন্তু পরিষ্কার কোনো বক্তব্য নেই। আমি রঞ্জিত বাবুকে বলতে চাই যে তিপ্রাসা একর্ডের মধ্যে পলিটিক্যাল ওয়েলফেয়ারের কথা বলা হয়েছে, রাইটস। তো সেখানে তাদের স্পষ্ট কোনো দাবি ছিল কিনা, কি পলিটিক্যাল রাইটস বলতে কি বোঝায়। তারপরে ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, সেখানে কোনো পরিষ্কার লেখা আছে নাকি? এটা তো কাজে এটা পলিটিক্যাল রাইটস বলতে 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে এডিসি তে বর্তমান যে 30টা সিট সেটা 50টা করার কথা রয়েছে। 125 অ্যামেন্ডমেন্ট নিয়ে আমি পার্লামেন্টে তিনবার কথা বলেছি, এবং 50 আসন বিশিষ্ট এডিসি করা এটা আমারই দাবি ছিল। আপনাদের দাবি না, এটা আপনাদের দাবি, আপনারা তো কার্যকরী করছেন না, এটা আমাদের চুক্তিতে আছে। এবং এই চুক্তিতে আমরা করেছি, চুক্তি করে এটা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং লাস্ট আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় উনি এই কথাটা কার্যকরী কথা উনি বলেছেন আমাদের। রাজ্যবাসী পুরোপুরি দোয়া চায় করে বলেন, আমরা অপেক্ষা করে রাজনৈতিক আছি। অধিকার বলতে কি বুঝেন আপনি একটু বলুন না, রাজনৈতিক অধিকার বলতে কি বুঝেন আপনি?
রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায় আপনি একটু বলুন না, ব্যাখ্যা করে কোন অধিকার রাজনীতি? যে বর্তমানে যে কাউন্সিলে 28টা ইলেক্টেড এবং 2টা নমিনেটেড, ওইটাকে বাড়িয়ে 50টা সিট করার কথা, সেটাকে বোঝাচ্ছে। এবং ত্রিপুরায় সেটা তো আমারও বিধানসভায় দাবি, এসটি সেটা রিজার্ভ, তো আমারও দাবি, সেটা বুঝলাম, আরো এটা একটা। বাড়ানোর কথা ঠিক বলা আছে। হয়েছে, সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, আমি এটা 2019-এ আমি তুলেছি এমপি হওয়ার পরে তিনবার, আপনি রেকর্ড দেখতে পারেন, আমি ফেসবুকে শেয়ার করে রেখেছি। 50টা সিট নিয়ে যখন আমি দাবি তুলেছিলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল কেন 50টা। আমি তখন যুক্তি দেখিয়েছিলাম, বোরোল্যান্ড, কার্বি, এই সমস্ত এলাকায় আমি যখন গেলাম, বিশেষ করে কার্বি আলঙ্গে, যে ওইখানে মাত্র 15 থেকে 18 হাজার ভোটার, ওইখানে একজন এমডিসি, আর আমাদের এখানে প্রায় 30,000 ভোটার কিন্তু একজন। এবং এই জন্যই আমি বলেছিলাম যে 50টা যাতে বাড়িয়ে করা হয়, কারণ আমাদের 19টা সম্প্রদায়ের মধ্যে এমন অনেক ছোট ছোট গোষ্ঠী আছে, সম্প্রদায়, যে তারা কোনোদিন গণতান্ত্রিক এই পদ্ধতিতে আসতে পারবেন না আমরা যদি ওইভাবে একটু চিন্তাধারা না করি। তার জন্যই বলেছিলাম। তো তার মানে ত্রিপুরাবাসী এই কথাই বুঝে নেওয়া উচিত যে আপনাদের পলিটিক্যাল যেটা রাইটস বলতে এডিসিকে 125 অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং সিট বাড়িয়ে 50টা করতে হবে, এই তো? এটাই তো দাবি জানাচ্ছি, কিন্তু এটা কেন করছে না? এটা 2018-তে আপনাদের ম্যানিফেস্টোতে ছিল এবং 2023-এ আপনাদের ম্যানিফেস্টোতে ছিল, এবং ত্রিপুরার বিধানসভাতেও আমি এই নিয়ে আলোচনা করেছিলাম। এবং একদম ঠিক সেখানে কথা আপনাদের বলেছেন। ম্যানিফেস্টোতে গিয়ে এই আমি ব্যাপারে আমি দেখেছিলাম, যখন কপি জনজাতি নিয়ে মোর্চার গেছিলাম, আমি সভাপতি ছিলাম, আমি কিন্তু এই প্রথম বিষয়টা তুলেছিলাম। কোনো স্পষ্ট আমরা এবং জবাব পাইনি। এই ব্যাপারে স্ট্যান্ডিং এই কমিটি ক্ষেত্রে অগ্রগতি কি আছে আপনি বলুন পার্লামেন্টের না, মধ্যে এই ক্ষেত্রে পেশ করেছে কি রিপোর্ট। অগ্রগতি আছে আপনি হোম বলুন। মিনিস্ট্রি থেকে যেটা স্ট্যান্ডিং কমিটি, বেশ, হ্যাঁ, সেটা সরকার, কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছে, দেখছে এবং হবে। এই জন্যই আমরা বিভিন্ন সময় আলোচনাও করেছি। এটা একটা কবে হবে, সময়ে কবে হবে, এটা এবং হবে 18 মাস 125 হয়ে গেছে, BJP-র ইয়ে। অগ্রগতি কিছু হচ্ছে না। আপনাদের চুক্তির আগেই তো আমরা বলেছি, ল্যান্ড রাইটসের আপনাদের কথা চুক্তির আগেই কাউন্সিল তো থেকে আমরা আমরা বিল বলেছি পাস সেটা। করে বেশ, দিয়েছি, বেশ, আমি একটু সেটা এখনো আপনাদের অ্যাপ্রুভ দুজনকে- হয়নি। আপনাদের দুজনকে থামিয়ে এটা একটা কোনো প্রশ্ন- কোনো জায়গাতে আজ পর্যন্ত বিল এডিসি থেকে বিল পাস করে দেওয়ার পর স্টেট গভর্নমেন্ট 3 হতে 4 মাসের বেশি আটকে রাখেনি, কিন্তু ত্রিপুরায় আজকে 3-4 বছর, এমনকি 16-17 বছর পর্যন্ত হয়ে গেছে বিল পাঠানোর পর আপনারই দুজন অ্যাপ্রুভ হয়নি। মন্ত্রী সেজন্য সভায় আমাদেরকে রঞ্জিত বাবু, সুপ্রিম তো কোর্টে যেতে এইগুলি নিয়ে হয়েছে, মুখ্যমন্ত্রীর বিসি সঙ্গে কথা ইলেকশনের বলুন। জন্য আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। এই আপনার ব্যাপারে দুজন বলুন না, মন্ত্রী আপনারা সভায় বলুন, আছেন, স্পষ্ট করে তাদেরকে বলুন দিয়ে কি আপনি করেছে। কথা বলুন। বেশ, আমাদের সঙ্গে বিশ্বজিৎ বাবু রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন। বিশ্বজিৎ বাবু, এই যে বিষয়গুলো উঠে আসছে, আপনি নিশ্চয় শুনলেন বিজেপি এবং তিপ্রামথার মধ্যে যে বিষয়গুলো এখন একেবারে যেটা বলা যাচ্ছে যে শরিক দল যে রয়েছে তাদের মধ্যে একটা কোথাও মনোমালিন্যের সৃষ্টি হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুলও তোলা হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান ত্রিপুরার রাজনীতি ঠিক কোন দিকে এগোচ্ছে? হ্যাঁ, নমস্কার। বিষয়টা হচ্ছে কি, এক মিনিট। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, ধরুন আমরা স্বাধীনতার পর থেকে যদি দেখি একটু, ত্রিপুরাতে শব্দটা পরিষ্কার আসছে। হ্যাঁ, আসছে, বলুন। স্বাধীনতার পর থেকে ধরুন 50 বছর আমরা ত্রিপুরাতে বিশেষ কিছু ডেভেলপমেন্ট দেখিনি। তারপরে কিছুটা দেখা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে, ধরুন 8-10 বছর ধরে খুব লার্জ স্কেল ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এটা শুধু ত্রিপুরা না, বলতে গেলে পুরোটা নর্থ ইস্টে এই জিনিসটা হচ্ছে। তো বলতে গেলে এই সেন্সে যে আমাদের ত্রিপুরা যে জনজাতি বলুন, বাঙালি বলুন, সার্বিকভাবে দেশের ব্যক্তিগত উন্নয়ন বলুন বা রাজ্যের উন্নয়ন বলুন, এটাতে দেশের তুলনায় পিছিয়ে, এবং এই পিছিয়ে থাকার কারণে সবার ভেতরেই একটা, বাঙালি বলুন বা জনজাতি বলুন, সবার ভিতরেই একটা সেন্স অফ ডিপ্রাইভেশন, যে আমরা ডিপ্রাইভড, এটা আছে এবং এটা থাকাটা স্বাভাবিক। এটা এখন জনজাতি যে ম্যাক্সিমাম লোক যারা বিশেষ করে পাহাড়ি এলাকায় থাকেন বা গ্রামের দিকে থাকেন, ওনাদের ক্ষেত্রে ডিপ্রাইভেশনটা আরো বেশি। কারণ ধরুন এখন যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি, ধরুন রাস্তাঘাট বলুন, এই বা ধরুন বাড়ি বাড়ি ঘর দেওয়া বলুন, জল দেওয়া, এসব অনেক কিছুতে সেন্ট্রাল স্কিম যাচ্ছে অনেক জায়গায়। তবে ডিপ্রাইভেশনটা অনেক লম্বা, কিন্তু ধরুন আমি যেটা বললাম 50 ইয়ার্স অনেকটাই ডিপ্রাইভ এই জায়গাতে।
তো এটা সময় নেবে একটু একটু করে গ্যাপটা দূর হতে। এটা হচ্ছে এটা ব্যাপারটা যেটা। হুম এখন আমার সাধারণ পাবলিক হিসেবে আমরা যেটা চাইবো, যেমন ত্রিপুরার মতো রাজ্য যেখানে ধরুন 30% জনজাতি আছেন এবং ধরুন অ্যারাউন্ড 70% বাঙালি আছেন, হুম তো ওনাদের ত্রিপুরার উন্নয়নের জন্য জনজাতি এবং বাঙালি শান্তিপূর্ণ সহাবস্থান এটা মাস্ট একদম। হুম কারণ আমরা ধরুন না ওই যে ডিপ্রাইভেশনের কথা বললাম, এবং এটার সাথে কিছু লোক আছে এটাকে বিভিন্নভাবে ধরুন ওদেরকে বলেছে যে ইউ আর ডিপ্রাইভ, মানে এটা জনজাতি বাঙালির ভেতরেও নিয়ে যাওয়া হয়েছে যে ওদের জন্য তোমরা ডিপ্রাইভড। কিছু লোক থাকতে পারে, জনজাতি বলুন বাঙালি বলুন, দুটোর ভিতরেই কিছু খারাপ লোক থাকতে পারে যারা অন্যদেরকে এক্সপ্লয়টেশন করে। সে বাঙালি বাঙালিকেও করছে, জনজাতি জনজাতিকেও করছে, আবার বাঙালি জনজাতিকেও করছে। মানে সব দিকে হয় ডিপ্রাইভেশনটা, মানে এক্সপ্লয়টেশনটা। ওইটা বাদ দিলে ইন জেনারেল কিন্তু সামগ্রিকভাবে যেটা বললাম ফার্স্ট 50 ইয়ার্সে সবাই ডিপ্রাইভড। ওই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে আমরা আশা করব যে যখন আমরা একটা নর্থ ইস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ফোকাস আছে এখানে ভালো কাজ করার, এখানে অন্য সব আস্তে ধীরে অন্য সবের সাথে সাথে এই যে সহাবস্থান এটা যাতে কখনো ডিস্টার্ব না হয়, এই জায়গাটা ফোকাসটা সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। কারণ এই কথাটা প্রসঙ্গটা কেন আসছে, গত কিছুদিন ধরেই বিশেষ করে ধরুন এডিসি এলাকায় এমন কিছু কথা ধরুন উঠে আসছে যে এই জায়গায় কেউ ঢুকতে পারবে না, এমন কিছু কথা আছে যেগুলো দুজনের ভিতরে একটা কনফ্লিক্টের তৈরি করতে পারে। এবং আমরা যারা 80 দাঙ্গা টাঙ্গার দেখেছি, 80-তে আমরা দেখেছি এটা থেকে কাটিয়ে উঠতে আমাদের অনেকটা সময় লেগেছে। এবং আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জনজাতি অংশের যারা আছেন গ্রামের দিকে, কারণ ভয়ে যায়নি, ডেভেলপমেন্ট ওদের কাছে পৌঁছায়নি ওই জায়গাটাতে। তো ওই জায়গাতে আমি বলবো কি, এবং আপনি ধরুন ধরতে পারেন প্রায় অ্যারাউন্ড 30 ইয়ার্স 3 ডিকেডস লেগেছে এই জায়গাটা কাটিয়ে উঠতে। হ্যাঁ, তো ওই জায়গায় দাঁড়িয়ে আমি মানে পলিটিক্যাল লিডারশিপের কাছে রিকোয়েস্ট থাকবে সাধারণ মানুষ হিসাবে যে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান যাতে কোনো মতেই বিঘ্নিত না হয়, সেই পথে হাঁটা। আমি এই প্রসঙ্গে রঞ্জিত বাবুর কাছে আবারও যাচ্ছি। রঞ্জিত বাবু, আরো একটি প্রশ্ন ছিল আমার আপনার কাছে, যে আপনারা যে বন্ধের পথে হাঁটছেন, আগামীকাল বন্ধ ডেকেছেন, একেবারে জোট সরকারের সঙ্গে জোটে থেকে আপনারা বন্ধের পথে হাঁটছেন। বিষয়টা হচ্ছে আপনারা আলোচনা করলেন না, বন্ধ ডাকছেন, সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কিন্তু একটা বিষয় সামনে আসছে, তাহলে যদি আপনারা পারছেন না তাহলে সরকারে কেন আছেন? মানে বিষয়টা একটু কেমন জটিল পরিস্থিতির সৃষ্টি। আপনারা জোটেই থাকছেন, সরকারের সঙ্গে থাকছেন, অথচ আপনারা বন্ধ ডাকছেন। দেখুন, আমরা অনেকবার আলোচনা করেছি, কেন্দ্র সরকারে গিয়ে আমরা আলোচনা করেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা দেখা করেছেন, অনেকবার আলোচনা, আমি নিজেও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। কিন্তু ওনারা করছি কেন্দ্র সরকারে গেলে বলছে তা রাজ্য সরকার দেখছেন, রাজ্য সরকারের কাছে গেলে তা বলছেন কেন্দ্রীয় সরকার দেখছেন। তাহলে আমরা কোথায় যাব? আপনারা সরকারের সঙ্গে থাকছেন কিনা? কারণ এর আগে আমরা দেখেছি একাধিকবার প্রদ্যোৎ কিশোর দেববর্মা হুমকি দিয়েছেন যে বিজেপি জোট ভেঙে দেবে, একেবারে সঙ্গে থাকবে না, সমর্থন প্রত্যাহার করবে, এই ধরনের বিষয়গুলো তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি দলকে। না, এটা ঠিকই আছে, মহারাজা তা বলছেন। আমাদের দাবি, আমরা চুক্তি করে সরকারের অংশীদার হয়েছি, আমরা যেগুলি আমাদের প্রতি ওনারা সহানুভূতি দেখেছেন, আমাদের সমস্যাগুলি সমাধানের কথা বলেছেন, এবং আমাদের রেকর্ড আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে ভাষণ দিয়েছে ত্রিপুরায়, সে রেকর্ডটা আমাদের কাছে হাতে আছে। সুতরাং আমরা বলবো, যদি সরকার আমাদের চুক্তি কার্যকরী না করলে আমরা সরকারে থাকবো কেন? খুব শীঘ্রই আমরা সরকার থেকে বেরিয়ে যাব। এবং মাননীয় আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা যেটা বলেছেন উনি সঠিক বলেছেন, আমরা আমাদের দাবি যদি না কার্যকরী না হয় কেন আমরা সরকার অংশীদার হয়ে থাকবো? তাই তো আপনাদের দাবিগুলো যদি মানা না হয় আমরা বেরিয়ে যাব এবং সমর্থন প্রত্যাহার করব। বেশ, আমি এই বিষয়ে যাবো। বুদ্ধিজীবী এবং আইনজীবী রয়েছেন রঘুনাথ মুখার্জি। রঘুনাথ বাবু, স্বাগত আপনাকে নিউজ লাইভ বাংলার আজকের এই বিশেষ অনুষ্ঠানে। রঘুনাথ বাবু, আপনি প্রত্যেকের কথা শুনলেন এবং এই মুহূর্তে রঞ্জিত বাবু বললেন তাদের দাবিগুলো যদি মানা না হয় তাহলে তারা সমর্থন প্রত্যাহার করবেন।
যে পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে ত্রিপুরার রাজনীতিতে, কি বুঝতে পারছেন কি পরিস্থিতি হয়েছে ত্রিপুরার রাজনীতিতে, কি বলবেন এই বিষয়ে? আমি প্রথম কথা বলছি রেবতী ত্রিপুরা ওর কথা আমি সাপোর্ট করছি। আর রঞ্জিত দাকে বলছি, রঞ্জিত দা আপনি তো এমএলএ হয়েছেন, সংবিধানের নামে শপথ নিয়েছেন। এর আগে তো আপনার এটিটিএফ, আপনার যে জঙ্গি দল ছিল এটিটিএফ, এটা তো মানে মাস কিলিং করেছে, জারুলবাজায় মাস কিলিং, কল্যাণপুর মাস কিলিং, হেজাওনা মাস কিলিং করেছে। ঠিক আছে, রঞ্জিত বাবু কিছু আপনি বলছেন অডিওটা। উনি যদি এরকম আলোচনা করলে আমি আলোচনা থেকে থাকবো না, আমি বলবো ওনার সম্পর্কে উনি কি বলতে চাচ্ছেন এখানে। উনি যেটা বলতে চায় ত্রিপুরায় মানে এই সমস্যার সমাধান ক্ষেত্রে আমার যার বক্তব্য এটার উপর উনি বলুক না। উনি উল্টা পাল্টা কেন বলতে যাচ্ছেন? রঘুনাথ বাবু উল্টা পাল্টা কেন বলছেন? আরে রঞ্জিত দা ডোন্ট গেট অ্যান্টি দাদা, ডোন্ট গেট। আরে আপনি কেন উল্টা পাল্টা বলছেন টক শুতে? হ্যাঁ, আপনি কি বলছেন, কি বলতে বেরিয়ে চাইছেন যাবেন আপনি? না কাইন্ডলি। আরে দাদা, ডোন্ট গেট অ্যাংরি। রঞ্জিত দা, ডোন্ট গেট অ্যাংরি, প্লিজ লিসেন টু মি। এইভাবে ঠিক আছে, আপনি কথা আপনাদের বলবেন না দাবি- টক শুতে এসে। আপনি যদি তোর সাথে বলে কি অসুবিধা আছে রঞ্জিত দা? মানে মোদ্দা কথা আসুন না, রঘুনাথ বাবু ঠিক কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি রঞ্জিত দা এমএলএ উনি বলুক না আমাদের ব্যাপারটা আমরা ত্রিপুরা মাঠা সমর্থন যদি কার্যকরী না হয় তাহলে আমরা সমর্থন প্রত্যাহার করবো, এই বিষয়ের উপর উনি ভিত্তি করে বলুক না, উনি বলুক এই বিষয়ে। আর রঞ্জিত দা, দিস ইজ নট অফ মাই বিজনেস, প্লিজ লিসেন টু মি, প্লিজ। রেবতী বাবু কিছু Please, বলতে চাইছেন, please. রেবতী বাবু কিছু বলতে চাইছেন, বলুন বলুন। হ্যাঁ, আমি রঞ্জিত বাবুকে একটা কথা বলতে চাই রেবতী বলবে। যে চুক্তি হয়েছে আমরাও জানি, তার সাক্ষী প্রমাণ সব আছে। যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে একটা পেজের মধ্যে কয়েকটা লাইনে সই করা হয়েছে, ওনারাও সই করেছেন ওনাদের দলের পক্ষ থেকে এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু যে 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 সেখানে চুক্তি হয়েছে এবং হওয়ার পরে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে রঞ্জিত বাবু ভালোই জানেন। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কি এখন বলেছে যে এটা হবে না, কোনোদিন কার্যকরী হবে না? কিন্তু উনি বলছেন বারবার তাহলে আলোচনা করেছেন, কি করে সেটা সমস্যার সমাধান হয়নি, উনি বলতে চাইছেন। কি করেছে 50 মানে বছরের এই সমস্যার সমাধান করা 100 বছর, এটা কি 3 মাসে সম্ভব? আমি রেবতী নিশ্চয়ই বাবুকে আলোচনার বলছি, মাধ্যমে হবে। 18 মাস আপনারা হয়ে ধৈর্য গেছে, ধরুন, জয়েন্ট এইভাবে ওয়ার্কিং গ্রুপে ADC তে দিল্লিতে ঢুকতে অনেকবার দেওয়া হবে আলোচনা না। হয়েছে, আমি নিজেই ছিলাম। অগণতান্ত্রিক, অসংসদীয় কথাবার্তা দিল্লিতে বলতে জয়েন্ট হবে। ওয়ার্কিং গ্রুপে আগরতলা- আলোচনা হয়েছে, এই বিষয়গুলি আগরতলায় আমাদের আপনারা দাবিগুলি ক্ষমতা আমরা দেখাবেন। সেখানে তুলে আগরতলার ধরেছি মালিককে, ত্রিপুরার মালিককে, এবং আমরা মাননীয় এই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী কথাবার্তা। মহোদয়ের সঙ্গে আমরা দেখা করেছি। স্ট্রাইকারও আপনারা এর আগেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি দেখা করেছি, আমি নিজেও বেশ, দেখা এবার করেছি আমি- এবং আমাদের আমি নেতৃবৃন্দ নিয়ে এবার আমরা একটু দেখা রঘুনাথ করেছি। বাবুকে বলতে পারবো। রঘুনাথ বাবু অনেক সময় ধরে চেষ্টা করছেন কিছু বলার, আপনার বক্তব্যটা পরিষ্কার করে রাখুন। আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি এক পজিটিভ করতে বলছি। রঞ্জিত দা কেন আমার উপরে হঠাৎ করে রেগে গেলেন বা রেবতীর উপরে রেগে গেলেন জানি না। তো উনি তো স্বাধীন ত্রিপুরার জন্য লড়াই করেছিলেন, মাস কিলিং অনেকগুলো হয়েছে ওনার, বাকিটা আমি বললাম না। ঠিক আছে, ওয়েলকাম, মেইন স্ট্রিমে ফিরে আসছেন, এমএলএ হয়েছেন, সংবিধানের শপথ নিয়েছেন, ঠিক আছে, ওনার দাবি করতেই পারেন, আলাদা ত্রিপুরা ল্যান্ডের দাবি করতেই পারেন। দ্যাট ডাজন্ট মিন যে ত্রিপুরা ল্যান্ডে বা ইয়েতে গেলে মানে ওয়াংসা ত্রিপুরাসা এর মধ্যে বিভেদ সৃষ্টি করবে। তো ত্রিপুরা রাজ্যে 5 বছর ধরে তো ক্ষমতা ইয়ে আছে মথা এডিসিতে, কি উন্নতি করেছে, কি উন্নতি করেছে রঞ্জিত দা বলুক। রেবতী আছে, রেবতী বলুক। বলুন, শুনতেছি আমি। রঞ্জিত দা ADC পানীয় জলের ব্যবস্থা নির্বাচনের হয়েছে? আগে অনেক কথা বলেছিলেন, একদমই একদমই কিন্তু ক্ষমতায় বিভিন্ন আসার সমস্যা পরে কিন্তু এখন এখনো থেকে গেছে। কিছু দুজনকে বলছেন প্রশ্ন না ওনারা। করেছেন রঘুনাথ বাবু। রঞ্জিত দাকেও বলছি যে পানীয় জলের সমস্যা, হ্যাঁ, মাথার তরফ থেকে অনেক কিছু ঘর প্রতিশ্রুতি বাড়ি দেওয়া হয়েছিল বা যে বিভিন্ন 10 তারিখ স্কিম রেজাল্ট আছে হবে, সেন্ট্রাল 11 গভর্নমেন্টের। তারিখ দেখুন, প্রস্তাব আনা হবে, সবকিছু এডিসি হবে। এলাকাতে উনি ক্ষমতার 40,000 কথাটা বলেছেন, অনেক কিছু বলেছিলেন এডিসি কথাবার্তা। এলাকার কিন্তু সব এখনো রঞ্জিত বাবু সব কয়েকদিন লাইন আগে কয়ে ডিপার্টমেন্ট কাজ বলেছেন, করছে। ডিটেনশন ক্যাম্প এডিসির তৈরি হাতে করবেন, কিচ্ছু এডিসি। ক্ষমতা নেই। এই উনি জানেন প্রভিশন আছে এডিসি নাকি এলাকার আপনাদের সমস্ত হাতে? কাজ ব্লকের মাধ্যমে হচ্ছে, এই পাওয়ার আছে ডিএম এর নাকি মাধ্যমে এডিসির ইমপ্লিমেন্ট হাতে? হচ্ছে, আপনারা আর বিভিন্ন প্রত্যেক জেলায় ডিপার্টমেন্ট detention camp তৈরি পিডব্লিউএস সব ডিপার্টমেন্টে ওখানে কাজ করছে।
এডিসির হাতে কোনো রঞ্জিত দা। ক্ষমতাই নেই। কোন ডিপার্টমেন্ট আছে রঞ্জিত দা। বলে আপনি বলুন কোন ক্ষমতা দেওয়া হয়েছে এডিসি এলাকায় কাজ করার বলছি জন্য? বলছি দাদা বলছি বলুন না, এতদিন আপনি টাকা রঘুনাথ নিয়ে বাবু বলছেন, বলুন এডিসি এলাকায় রাজ্য কি সরকার ক্ষমতা টাকা আছে দেয় আপনি না। বলুন। এবারে আপনারা বলেছেন কি দেওয়া অনেক আছে? টাকা পেয়েছেন, তো টাকা কোথায়? কাজ করুন। এডিসি আপনারা এলাকার টাকা সমস্ত কোথায় কি প্রশাসনের করতে দায়িত্ব রাজ্য সরকারের হাতে আছে, কিচ্ছু করার ক্ষমতা নেই সেখানে। কেন কেন তার রঞ্জিত দা, জন্যই কেন তো আমরা নেই? এডিসি কে আরো কেন ক্ষমতা নেই? দেওয়ার জন্য 125তম সংবিধানের সংশোধনের আপনাদের তো অনুমোদন বাজেট করেছি। হয়, বাজেটের টাকা দেয় স্টেট গভর্নমেন্ট। আপনি কি 5 বছরে কি উন্নতি করেছে বলুন? আপনি রেবতী আছে, রেবতী বলবে কি উন্নতি করেছেন আপনি 5 বছরে ত্রিপুরা চাষের জন্য? কত টাকা কত টাকা পাবলিক মানি আপনারা লুটপাট করছেন? 6 মাস ধরে পেনশনাররা পেনশন পায় না, আপনাদের এমপ্লয়িরা। রঞ্জিতা প্লিজ কনসিডার ইট। রঞ্জিত বাবু আপনাকে প্রশ্ন করেছে, আর্থিক নয়ছয়ের কথা বলছেন এবং পাশাপাশি বিভিন্ন অভিযোগ ওনার তুলছেন। প্রশ্নটা আমি ঠিকভাবে বুঝতে পারেন, ওনার প্রশ্নটা অডিট কি ছিল ওনার আপনি অডিট একটু হচ্ছে বলুন। না বলুন। এডিসিতে, ওনার আমি প্রশ্নটা অনেকবার বলেছি। বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? উন্নয়নের প্রসঙ্গটা তো রাজ্য প্রত্যেকদিন সরকারের সংবিধানের এডিসির হাতে কথা তো বলেন কিছু ওনারা, কিন্তু রাজ্য সরকারের অর্থ হাতে, বরাদ্দ অডিট করতে হয়, এটা তো এটা এডিসির যারা- হাতে না। আর আমাদের রাজ্য সরকারের হাতে সব অডিট ক্ষমতা। করা তো এই কথা অডিট আমরা করা তো বারবার রঞ্জিত বলছি, বাবু উনি আপনাদের। নিজেও না, না, জানেন no, no, এডিসির দায়িত্ব হাতে কি আপনাদের। ক্ষমতা No, no, আছে। no, no, no. জনগণের উনি তো টাকার হিসাব কেন বুদ্ধিজীবী দেবেন এবং না? আইনবিদ, উনি তো সব জানেন এই বিষয়টা। দাদা রঞ্জিতা, অডিট করা, please you অডিট করা, consider my তারপরে জনগণের হিসাবটা দিন। allegation. Please, you have a as per 62 you have a separate টাকা তো অনেক দিচ্ছি, ADC আমরা দিচ্ছি, রাজ্য সরকার এবং স্টেট গভর্নমেন্ট আপনাদের টাকা দেয়। এতদিন আপনারা অভিযোগ 5 ছিল টাকা বছরে নেই, এখন টাকা প্রচুর দেওয়া ত্রিপুরা হচ্ছে, সাধের জন্য অডিট কি হচ্ছে না করেছে? এখন, হিসাব নেই। আমি তো ত্রিপুরা রাজ্য ঘুরি, আমবাসা যায়, ধর্মনগর যায়, হ্যাঁ, কৈলাসহর পেনশনার্সরা যায়, এখন আন্দোলন ইয়েতে করছে। যায়। কি উন্নতি করেছেন আপনি বলুন? অত্যন্ত লজ্জার বিষয়। বলুন আপনি এই বন্ড ডেকে এসব স্টান্ট পলিটিক্স, দাদা প্লিজ লিভ ইট। ইউ হ্যাভ কাম ইন মিনিস্ট্রি, প্লিজ রেবতী ইজ দেয়ার। আপনি বলুন 5 বছরে কি উন্নতি করেছেন? 5 বছরে কি উন্নতি হয়েছে প্রশ্ন করছে, রেবতী বাবুকেও করা হচ্ছে এবং তার পাশাপাশি রঞ্জিত বাবুকেও বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে যে অর্থগুলো বরাদ্দ হয়ে যাচ্ছে কোথায়, তাই তো রঘুনাথ বাবু? লুটপাট, পুরা এটা কি লুটপাট। আম- এডিসি এলাকায় যেগুলি টাকা গেছে সেটা তো কর্মচারীদের বেতন দিতে তো শেষ হয়ে যায়। এডিসির এলাকার এখনো বাজেটে 1000 বাবু, কোটি টাকার নিচে আছে। এডিসি এটা যে উনি জানেন, কর্মচারী এবং আছে, কর্মচারী তার বেতন কত দিতে 90% হয় হচ্ছে সেটা রাজ্য উনি জানেন। সরকারের কর্মচারী। এবং রঞ্জিত, উন্নয়নের জন্য রঞ্জিত, 100 কোটি রাজ্য টাকা সরকার হয় না পরিষদের বছরে। এর আরে ভিতরে রঞ্জিত, অনেক কিছু আরো রাজ্য সরকারের কর্মচারীদের জন্য খরচপত্র আছে বরাদ্দ ওইখানে। থাকে, কর্মচারীদের সেগুলি যদি ধরে এডিসি যারা তো শুনে, রেগুলার একটা কর্মচারী তাদের জন্য ত্রিপুরার বরাদ্দ আগরতলা থাকে। মিউনিসিপ্যালিটি কাউন্সিলের যত বাজেট হয় তার অর্ধেকটাই এডিসি এলাকায় হয় না, কিন্তু তার আরে রঞ্জিতা, আয়তনটা অনেক বেশি। আপনারা কয়েকদিন আগে আপনার তো মিউনিসিপ্যালিটি মাতাবাড়ির একটা কাউন্সিল জমায়েতে থেকে অনেক বেশি, খুশি জাহির সেটা আপনি করেছিলেন। দেখেন এই না। প্রথম উন্নয়ন বলতে ইতিহাসে কি এত টাকা পেয়েছেন করেছে আপনারা। এডিসি যত আরে টাকা রঞ্জিতা, পেয়েছে করেছে। আমি একটু অন্য প্রসঙ্গে এখন আসি। এই বিষয় নিয়ে অনেক সময় ধরে হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা একটা খেলা হচ্ছে, আমি বুঝতে পারছি বিষয়টা। তবে এই মুহূর্তে বন্ধ নিয়ে আরো একটি বিষয় আমি রঞ্জিত বাবুকে জিজ্ঞেস করবো, কারণ আগামীকাল বন্ধ রয়েছে। রঞ্জিত বাবু, আমরা এর আগেও দেখেছি যে আপনি জনসভা করেছেন, আপনি একাই ছিলেন, আপনার দলের কিন্তু কোনো মন্ত্রী নেতাকে আপনার সঙ্গে দেখা যায়নি এবং আজও আমরা দেখেছি আপনি একাই রয়েছেন, কোনো মন্ত্রী কিন্তু আপনার সঙ্গে ছিল না। তাহলে কোথাও না কোথাও কি আপনাকে একা করে দেওয়া হচ্ছে মন্ত্রীর তরফ থেকে, কোণঠাসা করে দেওয়া হচ্ছে কি মনে হচ্ছে? আরে না, রঞ্জিতার দ্বারা কোনোভাবে এককভাবে আমি করিনি, এটা সিভিল সোসাইটি, এখানে রাজনৈতিক রং আমরা করতে চাই না। আমি আগেও বলেছি তিপ্রামথার বাইরেও তিপ্রাসা রয়েছে, তিপ্রামথার বাইরেও তিপ্রাসা রয়েছে, যারা আমাদের জাতির জন্য কাজ করতে চায়, আমাদের জাতির জন্য যারা চিন্তা ভাবনা কিন্তু আপনি দলে থেকে কাজ না করে অন্য ব্যানারের আশ্রয় কেন নিচ্ছেন? আর রঞ্জিত বাবু এখানে প্রশ্ন, আপনি দলের মধ্যে থেকে দলের হয়ে কাজ না করে অন্য ব্যানারের আশ্রয় নিয়ে কেন এগোচ্ছেন? সিভিল সোসাইটি বলতে টিপ্রাসা, অনেক টিপ্রাসা আছে যেটা আমাদের টিপ্রামথার ফেলেকে নিচে আসতে চাই না, তাদেরকে সংগঠিত করে আমাদের আন্দোলন সামিল করার জন্য তো আমরা সিভিল সোসাইটির মাধ্যমে আন্দোলনে সামিল হয়েছে। আপনার এই যে দাবিগুলো রয়েছে, আপনাদের একেবারে সিভিল সোসাইটি বলেছেন
সিভিল সোসাইটির যে সোসাইটির নামে দাবিগুলো তিপ্রা রয়েছে মথার রঞ্জিত আন্দোলন বাবু, সেটা। আপনার দলের নেতা মন্ত্রীরা কি আপনাকে সমর্থন করছে? অবশ্যই কালকে আপনি দেখেন পিকেটিং এ কে নামে, অবশ্যই দেখবেন আপনি সিভিল সোসাইটির লোক বাইরে হবে, আমাদের আমি শুরুতে পার্টির সেই লোক কথাই তো বাইরে হবে, বললাম। সবখানে আমি ইয়ে আছে। সেই কথাই তো শুরুতে 45টা বললাম। জায়গায় আগামী সেটা তো মিটিং বাবু হচ্ছে। আমি সিভিল নিজে আজকে সোসাইটির বিভিন্ন নাম দিয়ে জায়গায় এবং তিপ্রা সন্ধ্যা মথারই পর্যন্ত বিভিন্ন নেতৃত্বে জায়গায় হচ্ছে এই মাইকিং বন্ধ। হয়েছে এবং এবং আগরতলা আমি যেটা- নিজে থাকবো, আপনি দেখবেন কালকে যেটা যদি আগরতলায় ত্রিপুরায় কত লোক কোনো হয় অশান্তি পিকেটিং এ, আপনি কালকে পরিবেশ তৈরি দেখবেন। হয় তার জন্য ওনারা দায়ী থাকবেন। যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা ওনাদের এর আগে বলা 7 হচ্ছে। তারিখ জুলাই আমরা ভয়ঙ্কর আগরতলায় পরিস্থিতি আপনারা তৈরি দেখছেন 10,000-এর উপর লোক দিয়ে আমরা র্যালি করেছি সিভিল সোসাইটির থেকে। আরে আপনারা 10,000 নেবেন, তারপরে আমরা মেঘালি 20,000 নেবে। কি করছেন এগুলি? কি চলছে? আপনি সংবিধানের নামে শপথ নিয়ে একটা এমএলএ? দাদা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রেবতী বাবু আমি কিছু বলছিলেন, ওনার বক্তব্যটা ঠিকভাবে শুনতে রেবতী বাবু কিছু বলছিলেন আপনি। আমি বলছিলাম দেখুন, সিভিল সোসাইটি যদি হতো পুরোপুরি সিভিল সোসাইটি, সেখানে রঞ্জিত বাবু যাওয়ার কথাই না। আসলে আমি শুরুতেই বলেছি রঞ্জিত বাবু সিভিল সোসাইটির নাম দিয়ে তিপ্রা মথার নেতৃত্বে এই বন ডাকা হয়েছে, যেটা সর্বনাশা বন। আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু স্তব্ধ হয়ে যাবে। যদিও রাজ্য সরকার বন্ধ বিরোধিতা করে নোটিশ জারি করেছে, এবং কথা হচ্ছে গণতান্ত্রিকভাবে কেউ যদি আন্দোলন করে দাবি দেওয়ার জন্য, সেটা আমরা সমর্থন করি। কিন্তু এই যে বন্ধের নামে যে কথাবার্তা হচ্ছে, যেভাবে কথাবার্তা হচ্ছে, সেটা অত্যন্ত মানে নিন্দনীয়। এবং এটা এই যে সিভিল সোসাইটি আন্দোলন, তারপরে আমরা শুনেছি 7 তারিখ তাদের একটা জমায়েত হবে। সেই জমায়েতকে সফল করার জন্য যত একেবারে আমি এই ধরনের প্রসঙ্গে আসবো উত্তেজনামূলক আপনার কাছে, কথাবার্তা রেবতী বাবু, তারা এই বিভিন্ন প্রসঙ্গে আসবো। জায়গায় আপনারা বলছে। সর্বদাই কিন্তু বন্ধের এগেইনস্টে রয়েছেন, অর্থাৎ বন্ধের তীব্র বিরোধিতা করেছেন। সে জায়গায় দাঁড়িয়ে আগামীকাল যে বন্ধ হতে চলেছে, ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছেন? দোকানপাট খোলা থাকছে কি না বন্ধ থাকছে, বা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন কি ভূমিকা নিচ্ছে? সরকারিভাবে রাজ্য সরকার বিরোধিতা করেছে, কর্মচারীদের সবাইকে অফিস আদালতে যাওয়ার জন্য বলেছে। আমরা সবাইকে বলবো যে দোকানপাট খোলা রেখে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, কেউ যেন জোরপূর্বক বল প্রয়োগ করে কাউকে দোকান বন্ধ করার জন্য চেষ্টা না করে, এটা আমি বলবো। আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, আপনারা বন্ধ দেখেছেন, কিন্তু হিংসাত্মক কোনো কার্যকলাপ যেন না করেন এবং কাউকে জোর করে কিছু করতে না যান, তাহলে প্রশাসন অবশ্যই দেখবে বনটাও সেটা। কিন্তু গণতান্ত্রিক আইনের অধিকার। পথে বন চলুন, করার- আপনারা আইন মেনে করুন যা করার। আপনারা আহ্বান করেছেন, জনগণ যদি মানে তাহলে হবে। সব রাজনৈতিক কিন্তু কিন্তু এর আগে সরকারি যখন প্রয়োগ কংগ্রেস করলে সিপিএম অবশ্যই বন্ধ সিভিল ডাকে ডেকেছে, তখন কিন্তু আপনারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। কথা বলতে পারবে না, সিভিল সোসাইটির এমএলএ কথা বলতে পারবে না, এটাকে কোথাও লেখা আছে? সেটা সরকার দেখছে, এটা কি কোনো মানা আছে? জনগণ কোথাও দেখছে, ভারতের সংবিধানে তাদের লেখা আচরণের আছে উপরে একজন নির্ভর MLA করবে। সিভিল সোসাইটির হয়ে কথা বলতে পারবে না? আপনি বলুন। রঘুনাথ বাবু কিছু গণতান্ত্রিক বলছেন। অধিকার আছে, আমি বললাম তো, সিভিল সোসাইটি করতেই পারে, কিন্তু সহিংস কোনো কার্যকলাপ যাতে না হয়। আর হুমকিও দেয় না, খোলা রাখলে কেউ কিছু হলে আমরা যাই না। প্লিজ দাদা, প্লিজ রঞ্জিত দা, কনসিডার ইট। আই হ্যাভ এ গুড রিলেশন উইথ ইউ। রঞ্জিত বাবু, রঘুনাথ বাবু বলছেন এই ধরনের হুমকি সিভিল সোসাইটি দেয় না, সে জায়গায় দাঁড়িয়ে আপনি যেভাবে কথাগুলো বলছেন সেটা একেবারে ন্যায় বহির্ভূত, সেই বিষয়গুলো তুলে ধরছেন। হ্যাঁ, হুমকি সময়। এখানে এখানে কিসের হুমকি আছে? কি হুমকি আছে এখানে? এখানে হুমকি তো আপনি বল, হুমকির কথা আমি না, দেখ, এখানে আমি অধিকারের সোজা- কথা বলছে। আমরা দাদা, আমাদের সঙ্গে রঞ্জিত দা, চুক্তি হয়েছে, এটা কার্যকরী বন্ধ হচ্ছে পালন না। করতেই হবে, সেটার এরকম দাবিতে কথাবার্তা আমরা তো আন্দোলন নেমেছি। অবশ্যই এখানে ইয়ে না, হুমকি কোথায় আছে? আইন কোথায় বহির্ভূত খুঁজে পাচ্ছেন কথাবার্তা। ওনারা হুমকি? দাদা দাদা দাদা, এটা রঞ্জিত দা, কোথায় উনি হুমকি খুঁজে পেয়েছেন? রঞ্জিত দা, জাস্ট লিসেন টু মি। আপনি একটা প্রেস মিটে বলেছেন যদি বন্ধের মধ্যে কেউ বেড়ে কিছু হয় আমরা দাঁড়িয়ে থাকবো। হোয়াট ডাজ ত্রিপুরা ছাড়া যে কোনো আন্দোলন করলে সেটা কি হুমকি হয়ে যায়? তাদের অধিকারের জন্য কথা বললে কি সেটা সাম্প্রদায়িক দাবি হয়ে যায় নাকি? আপনারা বলুন এটা। দাদা, তাহলে কেন কার্যকরী আমিও তো হচ্ছে না? ত্রিপুরা, আপনি কেন আমিও বলতে তো পারছেন ত্রিপুরা, না রঞ্জিত যে বাবু। চুক্তি করলো আর রাজ্য সরকার, কেন্দ্র সরকার চুক্তি করলো, বেশ, আমরা কেন আলোচনা কার্যকরী আবারও হচ্ছে না? ফিরবো। এই কথাটা আপনারা বেশ। তুলে ধরছেন না কেন? বেশ বেশ, আমরা আলোচনা আবারও কেন ফিরবো, কেন আমরা আপনারা এটা আলোচনায় কথাটা ফিরবো। আমাদের আরো বলতে প্রশ্ন পারছেন রয়েছে। না? বলুন না। এই মুহূর্তে তাহলে প্রত্যেকে ত্রিপুরা ছাড়া কি চুক্তি করে, ত্রিপুরা মহারাজা কি চুক্তি করে অন্যায় করেছে? মহারাজা কি চুক্তি করে অন্যায় করেছে? ত্রিপুরা ছাড়া কি চুক্তি করে অন্যায় করেছে, ভুল করেছে? বলুন আপনারা। অন্যায় করেননি। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, আমরা বরং ন্যায় বিচার
দেওয়ার জন্য, আমাদের তিপ্রাসার উন্নতির জন্য, জনজাতির উন্নয়নের জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। না হলে আপনাদের সঙ্গে এই চুক্তি করার কোনো মানেই ছিল না। গণতান্ত্রিক রাজ্য, প্রজাতান্ত্রিক আবার রাজ্য। আমরা বলছে চাইছি সবকা সাথ সবকা জনজাতিদের বিকাশ। কোথায় উন্নয়ন হোক, বিকাশ হচ্ছে সার্বিক ত্রিপুরা উন্নয়ন। এলাকায়? এবং আমাদের কোথায় সরকার বিকাশ আসার হচ্ছে পরে ত্রিপুরা দেখেছেন এলাকায়? আমাদের যে সবকা সাথ সবকা মর্যাদা, বিকাশ অধিকার কেন কতটা হচ্ছে না আমরা পাহাড়ে? দিতে পেরেছি। আজকেও জলের জন্য রাস্তার উপর করতে হচ্ছে, রাস্তার জন্য রাখা পাহাড়েও রাস্তার উপর আপনাদের করতে দায়িত্ব হচ্ছে। আছে কেন 50%, আপনারা কেন ADC হবে ত্রিপুরা সাথ সবকা সাথ ADC সবকা তে বিকাশ করুন হলে? কাজ, আমরা তো রাজ্য কেন সরকারের এরকম তরফ থেকে হবে? করছি। আপনি বলুন। আজকে এই জল, কথা বললে কি রাস্তা সবকিছু আমরা তো কেন্দ্র এবং গায়ের রাজ্য শক্তি সরকারের। দেখায়? বেশ আমরা তো কোনো হুমকি দিই না, আমরা তো অধিকার চাই, জলের অধিকার চাই। বেশ বেশ অধিকারের লড়াই এবং কাল বন্ধ ডেকেছেন যেমনটাই বলা হচ্ছে সিভিল সোসাইটির তরফ থেকে ত্রিপুরার। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন আরো রয়েছে আমাদের আলোচনায়।